প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলটা আপনি নিশ্চয়ই দেখতে চাইবেন, যেখানে আর্সেনাল কিছুক্ষণের জন্য 2 নম্বরে নেমেছিল, কিন্তু ম্যানচেস্টার সিটিকে টপকে আবারও আর্সেনাল শীর্ষস্থানটা উদ্ধার করেছে এবং যে লিডটা তাদের ছিল সেই লিডটাও তারা আরও একবার পেয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে অ্যাস্টন ভিলা তাদের সঙ্গে একই পাল্লায় লড়াই করছে কি না। শনিবার রাতের শেষ ম্যাচে অ্যাস্টন ভিলা স্ট্যামফোর্ড ব্রিজে হারিয়ে দিয়েছে চেলসিকে এবং অ্যাস্টন ভিলা এই মুহূর্তে উঠছে। তারা তাদের ইতিহাসের সব রেকর্ড ভেঙে চুরে নতুন সব রেকর্ড গড়ছে। অ্যাস্টন ভিলা স্ট্যামফোর্ড ব্রিজে প্রথমে পিছিয়ে ছিল, অর্থাৎ চেলসি এগিয়ে গিয়েছিল ঘরের মাঠে অনুমিতভাবে, কিন্তু তাতে লাভ হয়নি, কারণ সেকেন্ড হাফে দুর্দান্ত এক প্রত্যাবর্তনে এই ওলি ওয়াটকিন্স, যিনি সেকেন্ড হাফে বদলি হিসেবে নেমেছিলেন, তিনি পুরো ম্যাচটার ভোল পাল্টে দিয়েছেন। একেবারে ওলি ওয়াটকিন্স তো স্টার্টিং 11-এই স্টার্ট করেন, সেখান থেকে তাকে প্রথমে বেঞ্চে দেখলাম আমরা। ফার্স্ট হাফে অ্যাস্টন ভিলার এক্সজি ছিল 0, 76% বল পজিশন ছিল চেলসির। সেখান থেকে সেকেন্ড হাফে অ্যাস্টন ভিলা যে ওইভাবে ঘুরে দাঁড়াবে স্ট্যামফোর্ড ব্রিজে, ওই ম্যাচটা সেকেন্ড হাফে যে এইভাবে একেবারে রং পাল্টে যাবে, এটা হয়তো কেউই আশা করে নাই। প্রসঙ্গ হচ্ছে যে অ্যাস্টন ভিলা কি টাইটেল কন্টেন্ডার? মানে ম্যানচেস্টার সিটি আর আর্সেনাল যে ধারায় যাচ্ছে তাতে অ্যাস্টন ভিলা কেন পারবেন? অ্যাস্টন ভিলার রেকর্ডের সমারোহগুলো দেখুন না, তারা টানা 11টা ম্যাচ জিতেছে এবং এই অ্যাস্টন ভিলার 11 ম্যাচে তারা কাদেরকে হারালো? সব প্রতিযোগিতায় টানা 11 ম্যাচ জয়, যেটা তাদের ক্লাব ইতিহাসের সর্বোচ্চ। 1897 এবং 1914 সালে তারা দুইবার একই ঘটনা ঘটিয়েছে। এই 11 ম্যাচে অ্যাস্টন ভিলার প্রতিপক্ষ কারা ছিল দেখুন: চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, ওয়েস্ট হ্যাম, বাজেল, আর্সেনাল, ব্রাইটন, উলভস, ইয়াং বয়েজ, লিডস, বোর্নমাউথ, ম্যাকাবি, তেল আবিব। এবং এই পর্যন্ত প্রিমিয়ার লিগে তাদের টানা 8 ম্যাচ জয়, সব মিলে 18 ম্যাচে তারা 12টায় জিতেছে, 3টায় হার, 3টায় ড্র। এই প্রশ্নটাই করা হয়েছিল অ্যাস্টন ভিলা কোচ উনাই এমিরির কাছে যে আপনার দলকে আপনি কি শিরোপা প্রত্যাশী মনে করেন? তিনি বলছেন, না রে ভাই, আর্সেনাল আর ম্যানচেস্টার সিটি দে আর অন আ ডিফারেন্ট লেভেল। একেবারে নট রিয়েলি, মনে হচ্ছে আমরা ইউরোপের জন্য লড়ছি। লিগে ম্যান সিটি আর্সেনালের সঙ্গে লড়াই হচ্ছে না। 18 ম্যাচ গেল, আরও 20 ম্যাচ খেলা বাকি। লিভারপুল, চেলসি, ম্যান ইউনাইটেড এসব দলের সঙ্গে আমার লড়াই। আসলে আমরা যখন বলছিলাম যে গত ম্যাচগুলোতে যখন অ্যাস্টন ভিলা টানা ম্যাচ জিততেছিল, যে অ্যাস্টন ভিলা কি আসলেই এই রেসে থাকবে কিনা, অ্যাস্টন ভিলার ওই স্কোয়াড ডেপথের ব্যাপার স্যাপার এগুলো কি কাজ করবে কিনা, মানে শেষমেশ তো গিয়ে স্ট্যামফোর্ড ব্রিজে এইরকম একটা জয় তাদেরকে তো টাইটেল রেসেই নিয়ে আসার কথা। টাইটেল রেসে নিয়ে আসার কথা, এবং সেই আলোচনাটা কেন অপ্রাসঙ্গিক হয়ে যায় তার কারণ হচ্ছে উনাই এমেরি নিজেই যেই বাস্তবতাটা সেটা আমাদেরকে খুলে বলছেন যে ম্যানচেস্টার সিটি আর আর্সেনাল তাদের লেভেলটা আলাদা। অ্যাস্টন ভিলা রাদার লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি যাদেরকে তারা হারালো তাদের এগেইনস্টে এখন নিজেদেরকে দেখছে এবং তারা টপ 4টা সিকিউর করতে চায়। সেটা টপ 5ও হইতে পারে, সিজনের পরের অংশে গিয়ে আমরা সেটা হয়তো বুঝতে পারবো। মানে চ্যাম্পিয়ন্স লিগ স্পটটা, সেটাও আবার তিনি বলছেন না, তিনি বলছেন ইউরোপিয়ান স্পট। আর ইউরোপিয়ান স্পট বলতে তো চ্যাম্পিয়ন্স লিগও বোঝায়, ইউরোপা লিগও বোঝায়, কনফারেন্স লিগও বোঝাইতে পারে। কিন্তু উনাই এমেরি নিশ্চয়ই খুব স্বাভাবিকভাবেই তার দলকে একটু আড়ালে রাখতে চাইছেন, অত লাইমলাইটে তিনি টাইটেল রেসের ব্যাপারে অন্তত পক্ষে আনতে চাইবেন না। এই যে স্ট্যামফোর্ড ব্রিজের ম্যাচটা যদি আমরা দেখি, চেলসির এগেইনস্টে ফার্স্ট হাফে তারা কোনো পাত্তাই পায় নাই। চেলসি ফার্স্ট হাফে দারুণ খেলেছে এবং তারা এগিয়েও গেছে। সেকেন্ড হাফের শুরুর দিকে যখন মনে হলো যে না, ওলি ওয়াটকিন্সকে দরকার, তাই হলো, উনাই এমেরি পরিবর্তনগুলো করালেন এবং যে গোলটা তারা করলো সেই গোলে রবার্ট সানচেজ একবার ঠেকিয়ে আবার পরে বলটা গেল জালে, ওইটা হয়তো লাকি গোল আমরা অ্যাস্টন ভিলার জন্য বলতে পারি। সেকেন্ড গোলটাও এসছে একটা সেট পিস থেকে, যেখান থেকে লাফিয়ে উঠে তিনি হেডে গোল করেছেন। ওলি ওয়াটকিন্স গেল কয়েকটা ম্যাচে তিনি খুব একটা আলো কাটতে পারছিলেন না, কিন্তু এই ম্যাচে এসে তিনি হয়ে গেলেন নায়ক। আগের ম্যাচে হয়েছেন মর্গান রজার্স, কয়েকটা ম্যাচ ধরে আমরা রজার্সের কথা বলেছি। এই ম্যাচে আবার অ্যাস্টন ভিলা নতুন একজন নায়ক খুঁজে পেয়েছে। তো যখন প্রয়োজন হচ্ছে উনাই এমিরের দল তো এরকম একজন প্রার্থীকে আবার পেয়েও যাচ্ছে। এইটা তো অনেক সময় অনেক দলকে সাহায্যও করে। মানে লেস্টার সিটির সঙ্গে কেন আপনি অ্যাস্টন ভিলার তুলনা দেবেন বা দেবেন না, এই আলোচনায় যদি আসি। আর মানে লেস্টার সিটির সঙ্গে যে ওই আলোচনায় যদি আমরা মানে একটু সাইডে রাখি আর কি, না কেন ওই আলোচনাটাতেই আসি, ওই আলোচনায় আসি। মানে অ্যাস্টন ভিলা আপনি দেখতেছেন যে টাইটেল রেসে, ওরা আমি দেখছি না, তো আমি জিজ্ঞেস করতে চাচ্ছি যে কেন আপনি দেখছেন বা দেখছেন না। অ্যাস্টন ভিলা আসলে ধরেন এই মুহূর্তে এখন বলা যাচ্ছে না, টু আর্লি, কারণ 18টা ম্যাচ গেছে, মানে সিজনের অর্ধেক শেষ। কিন্তু আগামী এক সপ্তাহে দেখবেন যে চেহারা পাল্টায় গেছে প্রিমিয়ার লিগ টেবিলের। যখন অ্যাস্টন ভিলা আর্সেনালের সঙ্গে এমিরেটসে খেলতে যাবে, গ্যাব্রিয়েল ওদিকে ফেরত আসছে, তো একটা টাফ ফাইট হবে ওইখানে। ধরেন অ্যাস্টন ভিলা 2-1 ম্যাচে পয়েন্ট ড্রপ করলেই দেখবেন যে আবার নিচে নেমে গেছে। আচ্ছা, আপনি আর্সেনালের কথা কেন বলছেন? কোয়েশ্চেন, কোনো কুইজ? কারণ নেক্সট ম্যাচটা
আর্সেনাল ভার্সেস অ্যাস্টন ভিলা, মানে পয়েন্ট টেবিলের 1 নম্বর দল। যে আর্সেনালকে হারালো অ্যাস্টন ভিলা এই মাসের গোড়ার দিকে, সেই আর্সেনালের সঙ্গে বছরটা শেষ করবে অ্যাস্টন ভিলা। এবং ওই ম্যাচটা কি তাহলে আর্সেনালের এগেইনস্টে অ্যাস্টন ভিলার এমন পরীক্ষা, যে পরীক্ষায় যদি অ্যাস্টন ভিলা উতরে যায় কথার কথা, তাহলে আমরা বলবো যে না, অ্যাস্টন ভিলা টাইটেল রেসে এক্স্যাক্টলি আপনি যদি লন্ডনের দুই মানে টপ ক্লাবকে ওদের ঘরে গিয়ে হারাতে পারেন, তো আমি তখন অবশ্যই আমি বলতে পারবো যে অ্যাস্টন ভিলা ইজ গোয়িং টু বি নাম্বার 1 অর নাম্বার 2। কিন্তু স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি যেমন আনপ্রেডিক্টেবল চেলসি, ফার্স্ট হাফে যে চেলসিকে আমরা দেখলাম মাঠে, সেকেন্ড হাফে তো পুরোই উল্টো। মানে 76% বল পজিশন, 20 মিনিটের মাথায় যখন দেখলাম ফাইনাল থার্ডে চেলসির পাসেস ছিল অলমোস্ট 40+, ওইদিকে অ্যাস্টন ভিলার পাস ছিল মানে 6টা না 7টা। মানে ওই ধরনের ডমিনেশন ফার্স্ট হাফে রেখে ঘরের মাঠে যখন কোল পালমার আপনার স্কোয়াডে আছে, সেকেন্ড হাফে গিয়ে অ্যাস্টন ভিলার কাছে ওই রকম বটল করা, মানে এটা তো আনপ্রেডিক্টেবল চেলসির কাছেই সম্ভব হয়তো। আর যদি ব্যাপারটাকে আমরা অন্যভাবে দেখি, তাহলে কি আমরা উনাই এমিরের ম্যানেজমেন্ট দেখবো, আমরা কি উনাই এমিরের ট্যাকটিক্যাল স্কিলস দেখবো, যে তিনি ম্যাচের ফার্স্ট হাফে এইভাবে উড়ে যাওয়ার পরও, মানে এই ফার্স্ট গোলটার আগ পর্যন্ত তো দলটা উড়েই গেছে, তার আগে অবশ্য একটা ভালো সুযোগ হয়েছিল, যেটাও প্রায় একই রকম গোলের সুযোগ তৈরি করেছিল, রবার্ট সানচেজ সামনে এগিয়ে এসে সেভ করেছেন। তো এরপরে যে ঘুরে দাঁড়ানো উনাই এমিরের দলের, এটার পেছনে কি আমরা এইটা দিব যে না, তিনি টাইম মতো আসলে চেঞ্জগুলো করেছেন, তিনি রিয়াকশন দেখিয়েছেন যখন রিয়াকশনটা দেখানো প্রয়োজন ছিল, তিনি 70 মিনিটস পর্যন্ত ওয়েট করেন নাই বা 60 মিনিটস পর্যন্ত ওয়েট করেন নাই ওলি ওয়াটকিন্সকে নামানোর জন্য, তিনি একেবারে টাইম মতো নামিয়ে দিয়েছেন, যেটা আসলে এনজো মারেস্কা পারেন নাই। মানে আওয়ার মার্কে যাওয়ার আগেই ওলি ওয়াটকিন্স নামলেন, আর 6 মিনিটের মাথায় ওলি ওয়াটকিন্স গোল দিয়ে দিলেন। ওই অ্যাসিস্টটা মর্গান রজার্সের ছিল, ভালো থ্রু বল, ভালো রিসিভ করলেন ওখানে। যদি বলটা একটু হেভি ছিল, টাচটা ফার্স্ট টাচটা আরেকটু হেভি হলে হয়তো সানচেজ ওটা ধরে ফেলতেন। মানে ম্যানেজমেন্টের কথা, উনাই এমরি এই স্কোয়াডের আদ্যপান্ত সবই জানেন। আর উনি যে রিস্কটা নিয়েছেন, প্রথমে ওলি ওয়াটকিন্সকে বেঞ্চে রেখেছেন, মানে ওইটা দেখেই তো সারপ্রাইজিং ছিল যে ওলি ওয়াটকিন্স কেন বেঞ্চে থাকবে। স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি বিপক্ষে ম্যাচ, আমরা টানা 11টা ম্যাচ জিততেছি, 10টা ম্যাচ জিতছি, 11টা ম্যাচ জিততে হবে। তো ওই মুহূর্তে ওলি ওয়াটকিন্সকে বেঞ্চে রাখা, মানে এটা ইজ ব্রেভ কল। তারপর তাকে বেঞ্চ থেকে নিয়ে আসা, তারপর তিনি 2টা গোল করে ম্যাচটা জেতালেন। ইটস টপ নচ ম্যাচ স্টেটমেন্ট অলসো আমার কাছে মনে হয়। এবং নেক্সট ম্যাচে যখন আর্সেনালের এগেইনস্টে অ্যাস্টন ভিলা খেলতে নামবে, সেই ম্যাচটা যদি অ্যাস্টন ভিলা জিতে যায়, তাহলে সেটা হবে তাদের ক্লাব ইতিহাসে একটানা 12 ম্যাচ জয়ের নতুন রেকর্ড। এখন পর্যন্ত যেটা আছে সেটায় তারা সমতা বিধান করছে 1897 সাল এবং 1914 সালের। আমি জানি না এই সময়ের কেউ এই শো দেখেন কিনা, দেখার কথা না, তাদের আসলে থাকারই কথা না। যাই হোক, সে আলাদা আলোচনা। আর্সেনাল যারা প্রিমিয়ার লিগে টেবিল টপার এই মুহূর্তে, সেই আর্সেনাল জিতলো কিন্তু বেশ কষ্ট করে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে। কাজটা মনে হচ্ছিল অবশ্য সহজই হবে, 2-0 গোলে তারা এগিয়ে গিয়েছিল। মার্টিন ওডেগার্ড দুর্দান্ত এক গোল করেছেন, সেকেন্ড হাফে গিয়ে একটা আত্মঘাতী গোল হয়েছে, মনে হয়েছে না আর্সেনালের তো হয়ে গেল কাজ, হয়ে গেল। অনেকগুলো চান্স আর্সেনাল মিস করেছে ফার্স্ট হাফে প্লাস সেকেন্ড হাফে গোলটা খাওয়ার পরে, আর্সেনাল যখন গোলটা খেলো ব্রাইটনের কাছে, এরপরে মানে 5 থেকে 10 মিনিটের মধ্যে মনে হচ্ছিল যে আর্সেনাল মানে এখান থেকে পিছিয়ে পড়তে পারে। শেষে 77 মিনিটে দাভিদ রায়া যদি ওই সেভটা না দিতেন, টপ নচ সেভ, মানে এই সেভটা না দিলে তো আর্সেনাল এই ম্যাচে অবশ্যই পয়েন্ট ড্রপ করতো। দাভিদ রায়া ইজ দ্য হিরো। দাভিদ রায়া উনি 2021-এ ডেবিউ করার পর থেকে এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি ক্লিন শিট তার। এবং তার মানে এই ম্যাচে আর্সেনালের জয়ের নায়ক হচ্ছে তাদের গোলকিপার ডেভিড রায়া। আর্সেনাল গেল কয়েকটা ম্যাচ খুব টাইট করে জিতেছে, মানে এই 1 গোলের ব্যবধানে, এবং এই ম্যাচে তাদের জয়ের নায়ক আসলে মূলত আত্মঘাতী গোল। আগের ম্যাচে তাদের জয়ের নায়ক ছিল একটা পেনাল্টি, তার আগের ম্যাচে আবার ছিল আত্মঘাতী গোল। মানে ওই যে অ্যাস্টন ভিলার কাছে হার, এই হারের পর থেকে শেষ কতগুলো ম্যাচে আর্সেনাল প্রতি ম্যাচে খাবি খেয়েছে এবং খুব টাইট ম্যাচ তাদেরকে বের করতে হচ্ছে। মাঝখানে যদিও ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচটা ছিল লিগ কাপের ম্যাচ, যেটা তারা টাই ব্রেকারে উতরে গেছে। কিন্তু এভারটন, আর্সেনাল আর সেই অ্যাস্টন ভিলার কাছে হার 2-1 গোলে, এমি বুয়েন্দিয়ার শেষ মুহূর্তের গোলে। এরপর থেকেই আর্সেনালের চেহারা একটু করে পাল্টাতে শুরু করেছে এবং এই ম্যাচে তারা জিতলো গিয়ে ডেভিড রায়ার ওই সেভটা, যেই সেভটাকে লোকে বলছেন এই সিজনের বেস্ট সেভ। এবং শুধুমাত্র এই পর্যন্ত নয়, বলছেন যদি সিজন শেষে আর্সেনাল লিগটা জিতে যায় তো এটা হতে পারে সেটার একটা ডিসাইডিং ফ্যাক্টর। 2-0 পর্যন্ত আপনি কমফোর্টেবল। আমি জানি আপনার ম্যাচের আগে নানান রকম সমস্যা ছিল, মানে শুরু থেকেই যদি আসি, আর্সেনালের সমস্যা কিছু, আর্সেনালের রাইট ব্যাক নাই, ইউরিয়ান টিম্বার ইনজুর্ড, এবং আমরা দেখলাম ডেকল্যান রাইস রাইট ব্যাকে স্টার্ট করলেন, অদ্ভুত ব্যাপার। আবার
লেফট ব্যাকে আপনি চিন্তা করেছেন যে আপনি কালাফিওরিকে খেলাবেন, তিনি Starting ওয়ার্ম এ তো আপে গেছেন, কালাফিওরির নামই নামই ছিল। ছিল, তিনি ওয়ার্ম আপে ইনজুর্ড হয়ে গেলেন, তারপর আপনি নামালেন মাইলস লুইস কেলিকে। তো ঠিক আছে, এরপর খেলা শুরু করলেন, 1-0 হলো এবং খুব ভালো টাইমে তারা লিডটা পেয়েছে, যেটা এমিরেটস স্টেডিয়ামে ক্রিসমাসের পরে গিয়ে স্বস্তি দিয়েছে যে না, আর্লি একটা গোল আমরা আদায় করতে পেরেছি। সেকেন্ড হাফেও 2-0 হলো এবং আপনার সঙ্গে আমার তখন কথা হচ্ছিল তৌসিফ, 2-0 হওয়ার পরে আমি গেছি চ্যানেল চেঞ্জ করে লিভারপুলের খেলা দেখতে, আর আপনি তখন আর্সেনালের খেলা আর্সেনালের খেলা দেখছেন। আমরা কথা বলার সময় আর্সেনাল গোল গোল হজম খেলো। করছে, গোলটা হজম করার পরে ম্যাচটা রাতারাতি পাল্টে গেল। মানে দাভিদ রায়ের ওই সেফটা যদি না হইতো, আর্সেনাল ওখান থেকে পয়েন্ট ড্রপ করতো। নো ওয়ে আর্সেনাল ওখান থেকে কাম ব্যাক করে আরেকটা গোল বের করতো ঘরের মাঠে। Why কারণ not? মানে মেন্টাল প্রেশার আপনি প্লেয়ারদের মাঝে ওই ইয়াটা দেখলে বুঝতেন। একেবারে লাস্ট মিনিটে 93-94 মিনিটসে যখন এক্সট্রা টাইম অ্যাডেড টাইমে খেলা চলতেছে, আর্সেনাল তখন টাইম ওয়েস্ট করতেছে কর্নার ফ্ল্যাগের সামনে গিয়ে। মানে আপনি ব্রাইটনের এগেনস্টে আপনি যখন এই মানে লাইন আপটা দেখবেন, মানে স্টার্টিং 11, তো আর্সেনাল তো শিওরলি এই ম্যাচটা জিততেছে একেবারে ঘরের মাঠে খেলা, ক্রিসমাস ব্রেকের পর প্রথম ম্যাচ, ব্রাইটন মানে পুচকে দল, ওই পুচকে আসলে? স্টার্টিং 11-এ আসলে ওই হ্যাঁ, প্লেয়ারগুলো খুব বড় নাম নাই হয়তো। খুব বড় নাম নাই, মানে কম্পেয়ারিং টু আর্সেনাল আর কি। তো এই ম্যাচটা আর্সেনাল খুব ইজিলি জেতা উচিত ছিল। মার্টিনেলি মিস করেছেন একটা একেবারে ওপেন নেট, 1-on-1-এ বের হয়ে গিয়েছিলেন। বুকায়ো সাকা সেকেন্ড হাফে তিনি সেখান থেকে ফাম্বল করলেন। মানে আর্সেনাল মিকেল আর্তেতা তো প্রেস কনফারেন্সে এটাও বলছেন যে স্কোর লাইন যে 2-0 ছিল, এটা হচ্ছে ইনজাস্টিস। স্কোর লাইনটা আরো বেশি হওয়া উচিত ছিল, মানে গোল খাওয়ার আগ পর্যন্ত। তাহলে এইটা এখন এই দায়টা কার? এই দায়টা তো আর্সেনালের প্লেয়ারদেরকে নিতে হবে। ধরেন ভিক্টর ইয়োকেরেসের কথা যদি আমি আসি, ইয়োকেরেস তো একেবারে ম্যাচের গোড়ার দিকে, ম্যাচ যখন কেবল শুরু হয়েছে, একটা লং বল থেকে যে সহজ সুযোগ নষ্ট করলেন, তিনি শট না করে এত মানে শট করেছেন দুর্বল, এত দুর্বল যেটা গোলকিপারের জন্য কোনো ঘটনাই না ওটা সেভ করা। ব্রোগেন যিনি ছিলেন, তো এই জায়গায় গিয়োকেরেসকে নিয়ে যদি আলোচনা আসে যে আপনি তো এবার স্ট্রাইকার এনেছেন, তো এখনো কেন জ্ঞান জ্ঞান করেন, আপনার গোল হচ্ছে না, গোল হচ্ছে না। আরও একটা বিষয়, আপনি দেখেন এতগুলো ম্যাচ টানা আর্সেনাল হোম ঘরের মাঠে খেলতেছে, এর পরের ম্যাচটা অ্যাস্টন ভিলার বিপক্ষে, ওইটা হোম, এরপরে বোর্নমাউথ হবে। আপনার কি মনে হয় যে ঘরের মাঠে আর্সেনাল যদি এরকম মানে তাদের ফাইট করতে হয়, আর্সেনাল কি মানে 18 ম্যাচ শেষ বুঝলাম আমি, আর বাকি তো পুরো সিজন, একটা অর্ধেক সিজন বাকি, আর্সেনাল ওই প্রেশার নিতে পারবে? ব্যাপারটাকে যদি আমরা অন্যভাবে দেখি, আমরা যদি বলি যে না, এটা চ্যাম্পিয়ন্স লাগ, এই যে এখন যেভাবে পেনাল্টি আত্মঘাতী গোলে আর্সেনাল ম্যাচ বের করে আনছে, সেটাকে যদি আমরা বলি যে না ঠিক আছে, এটাই আসলে চ্যাম্পিয়নদের ক্যারেক্টারিস্টিক্স শো করছে, এটা যখন আমরা বলি যে ডিফারেন্ট ওয়েজ অফ উইনিং আ গেম আছে ফুটবলে, তার ভেতরে পড়ে। মানে এই কথা আমি যেমন বলছি, এই কথা বলছেন মিকেল আর্তেতা নিজেও। তিনি বলছেন আমাদেরকে বিভিন্নভাবে ম্যাচ জেতা শিখতে হবে, যে ম্যাচে আমরা হারতে বসেছি সেটা আমাদেরকে জিতে ফিরতে হবে, যে ম্যাচে আমরা খুব ভালো করছি না সেই ম্যাচে জেতা শিখতে হবে। গত কয়েকটা ম্যাচ খুব কাছাকাছি স্কোর হচ্ছে, সেটা আবার তিনি মেনে নিচ্ছেন। বলছেন তবে আমাদের নানান উপায়ে ম্যাচ জেতা জানতে হবে, আমাদের চালিয়ে যেতে হবে, গড়ে নিতে হবে, জিততে পারতে হবে। ঠিক আছে, 2 পয়েন্ট লিড আছে তো, মানে এত আশঙ্কায় কেন পড়ছি আমরা? এত আশঙ্কায় পড়ছি কারণ অ্যাস্টন ভিলার সঙ্গে রিভার্স ফিক্সচার, জানুয়ারিতে অনেকগুলো ম্যাচ, আপনি যখন ওই ক্যালেন্ডারটা দেখবেন টানা ম্যাচ একেবারে। আর এইদিকে কালাফিওরি ছোটোখাটো ইনজুরি, যাই হোক, ইউরিয়ান টিম্বার নাই, গ্যাব্রিয়েল ফিরলেন, যদিও আর্লি ফিরেছেন, যতটুকু সময় তার নেয়ার কথা ছিল ইনজুরির কারণে তার চেয়ে আগেই ফিরেছেন। কিন্তু মানে এতগুলো মানে সমস্যাটা তো আসলে আর্সেনালের মেডিকেল টিমে হয়তো আছে, হয়তো কি আছে, এতগুলো প্লেয়ার তারা তো রোটেশনের মধ্যেই খেলছেন। ক্যালাফিওর যদি লিগে স্টার্ট করেন, চ্যাম্পিয়ন্স লিগে মাইলস লুইস কেলি স্টার্ট করেন, তাহলে এই ইনজুরির সমস্যাটা কেন? মানে বারবার কেন ইনজুরিতে পড়ছেন প্লেয়াররা? ইনজুরিতে তো আর্সেনাল আগেও পড়েছে, কিন্তু এইবার যেটা অনেক দিন ধরে চোখে পড়ে নাই সেটা হচ্ছে যে আর্সেনালের ওই জায়গাগুলো অন্য কেউ পুষিয়ে দিয়েছেন। মানে ইনকাপি আর সালিবা যখন স্টার্ট করেছেন তখন মনে হয় না যে গ্যাব্রিয়েলকে খুব দরকার, মনে হয়েছে সেট পিসে মনে হয়েছে যে সেট পিস, তাও আবার কি অ্যাটাকিং সেট পিস, নট ডিফেন্ডিং সেট পিস, ঠিক আছে? মানে ওই পাশে কেন গ্যাব্রিয়েল নাই? আবার দেখেন যে জুজুর ভয় কাকে বলে, ব্রাইটন যে গোলটা হজম করছে, সেকেন্ড গোলটা যেটা আর্সেনালকে একটা ম্যাসিভ লিড দিয়েছে 2-0 গোলের এমিরেটস স্টেডিয়ামে, আত্মঘাতী গোল, নিয়ার পোস্টে, কোনো প্রয়োজন ছিল না, কিন্তু ওই যে ভয় যে আর্সেনাল সেট পিসে খুব ভালো এবং গ্যাব্রিয়েল না থাকা অবস্থায় সেট পিসে গোল পাচ্ছিল না আর্সেনাল, সেই ক্ষতিটাও পুষিয়ে গেছে একটা আত্মঘাতী গোলে। আর গ্যাব্রিয়েল মাগালেস এসেছেন, তার মানে আর্সেনাল একটা বড় ধরনের বুস্ট আপ পেয়েছে। কিন্তু রাইট ব্যাকের পজিশনটা কি হবে আমরা এখনো জানি না, আবার ধরেন লেফট ব্যাকের পজিশনের সামনে কি হবে এটা এখন আমরা জানি না। কাই হাভার্টজ শোনা যাচ্ছে যে খুব দ্রুত ফিরবেন, এই প্লেয়ারগুলো ফিরলে আর্সেনালের শক্তি বাড়বে, কোনো সন্দেহ নাই, কিন্তু আপনাকে তো দিন শেষে এইসব ঝামেলার ভেতর দিয়েই ম্যাচ বের করে আনতে হবে। আর কেন আর্সেনালকে নিয়ে একটু আশঙ্কায় পড়া হচ্ছে বা পড়ছেন, বা আমরা সেটা কৃত্রিমভাবে হয়তো অনেক সময় তৈরি করছি, তার কারণ সেকেন্ড দলটার নাম তো আর কেউ নয়,
ম্যানচেস্টার সিটি। আমার মনে হয় এইটাই হচ্ছে রাইট আনসার, যে কেন আর্সেনালকে নিয়ে লোকে এখনো খুব বেশি ভরসার জায়গাটা পাচ্ছেন না। কারণ ঘাড়ে নিঃশ্বাস ফেলছে যে দলটা, তার নাম হচ্ছে ম্যানচেস্টার সিটি, যারা জানে এইরকম পরিস্থিতি থেকে কি করে ম্যাচ একটা বের করে আনতে হয়। এবং তারাও খুব একটা কমফোর্টেবলি ম্যাচ খেলছিল না। যে ম্যাচটা হয়েছিল নটিংহ্যাম ফরেস্টের মাঠে, সেই ম্যাচে ফার্স্ট হাফে নাই তাদের কোনো শট অন টার্গেট, কিছুই নাই। এবং সেকেন্ড হাফের শুরুতে রেইন্ডার্স তিনি করলেন গোল। এরপরে ম্যাচের নায়ক, গেম চেঞ্জার রায়ান চেরকির আগমন। একেবারে রায়ান চেরকি ওই অ্যাসিস্টটাও করলেন, ওইটাতেও তার একটা ইন্টেলিজেন্স ফুটবল, যে তার ফুটবলিং আইকিউটা যে কত ভালো সেটার পরিচয় দিয়েছেন। এরপরে তার যে স্ট্রং ফুট আর উইক ফুট, এই দুইটার মধ্যে কিন্তু তফাৎ নাই, সেটার প্রমাণ দিয়েছেন তিনি সেকেন্ড গোলটাতে। মানে রাইট ফুটের ওই ধরনের শট একেবারে লো বটম কর্নারে গেল, গোল। তারপর শর্টস অন টার্গেটের হিসেব করলে পুরো রায়ান চেরকি সেখানেই ডমিনেট করছেন, দুইটা শর্টস অন টার্গেট তার ছিল। এক্সজি ম্যান সিটির ভালো আছে যাই হোক, কিন্তু ম্যানচেস্টার সিটিকে ফার্স্ট হাফে পুরোপুরি বন্দি করে রেখেছিল ওই নটিংহ্যাম ফরেস্টের ডিফেন্স ডুও। হালান্ডকে তো সুযোগই দেয় নাই মিলেনকোভিচ আর মুরিলো। তারা যেভাবে ব্লক করলেন, সব কিছু যেভাবে যাচ্ছিল, ফার্স্ট হাফটা শেষ হলো, মনে হচ্ছিল যে ম্যানচেস্টার সিটি হয়তো এই ম্যাচে পয়েন্ট ড্রপ করবে, কারণ কোনো সলিউশন তারা পাচ্ছিল না। আর সলিউশনটা কে আসলেন সেই দিকে আসে রায়ান চেরকি, মানে 34 মিলিয়ন পাউন্ডে কেনা ফ্রেঞ্চ লিগ থেকে আসা রায়ান চেরকি, যার দাম অলমোস্ট 1/4 ফ্লোরিয়ান ভার্টসের। আর তাকে ঘিরে পেপ গার্দিওলা বলছেন একবার তাকে তার মনে হয় ঝাড়ি, একবার মনে হয় চুমু খাই। কেন এই এই দশা কেন? কারণ রায়ান চেরকিকে নিয়ে মিশ্র অনুভূতি পেপ গার্দিওলার। এমন কিছু মুহূর্ত যায় ওর ওপর মেজাজ খারাপ হয়, আবার কিছু সময় মনে হয় চুমু খাই। ওর ব্যাপারে আমার অনুভূতি মিশ্র। ওর ভেতর যে অপার মেধা, তা যাতে কাজে লাগাতে পারে সে সুযোগ দিতে চাই। পেছন থেকে খেলা বিল্ড আপে আরও ভালো করতে পারলে ওর জন্য সুবিধা হবে। পেপ গার্দিওলা একজন কোচ যিনি প্রেস কনফারেন্সে ম্যাচ শেষে এসে বলছেন আমি একজন ইন্ডিভিজুয়াল প্লেয়ারকে সুবিধা দিতে চাই, মানে আমি চাই, এটা আমার নিয়তি হচ্ছে আমি তাকে সুবিধা দিতে চাই। এইরকম কথা আমি গার্দিওলার মুখ থেকে আসলে আগে কবে শুনেছি আমি মনে করতে পারি না। তার মানে রায়ান চেরকির যে মেধা, সেটাই তিনি মুগ্ধ এবং তিনি বিশ্বাস করেন যে এই প্লেয়ারকে তিনি যদি ফ্রিডম দেন, অ্যালাউ করেন, তিনি এটা বলছেন যে আমি অ্যালাউ করতে চাই, আমি অ্যালাউ করব। গার্দিওলা কাউরে অ্যালাউ করেন না, অ্যালাউ করেছেন তিনি জীবনে একজনের, তার নাম লিওনেল মেসি। হ্যাঁ, আর তিনি এখন রায়ান চেরকিকে অ্যালাউ করতে চান যে তার মেধাটা তিনি যেন কাজে লাগাতে পারেন। এবং সেই কারণে তিনি বলছেন বাকি টিমকে যে আমাদের পেছন থেকে খেলার বিল্ড আপটা বেটার হইতে হবে, যাতে চেরকি ওই জায়গাগুলো কাজে লাগাতে পারেন। কারণ যেই জায়গা থেকে চেরকি গোল করেছেন, এই জায়গা থেকে গোল করা তিনি একটা অভ্যাসে পরিণত করছেন। একে তো তার স্ট্রং ফুট আর উইক ফুট কোনটা এটা আমরা বুঝতে পারি না, দুইটাই সমান তালে চলে, সমানভাবে তিনি ওটাতে গোল করেন, অ্যাসিস্ট করেন। এবং অ্যাসিস্টের পাল্লাতেও তার নাম্বার যে এখন যথেষ্ট ভারী, তিনি এখন প্রিমিয়ার লিগের টপ অ্যাসিস্ট দাতা, তার গোলেও তার অবদান থাকছে, ম্যাচও তিনি জিতিয়ে বের করছেন। এখন গার্দিওলা যদি তার উপরে ভরসাটা রাখতেই চান, তো তাতে তো দোষ দেওয়ার কিছু নাই। বরং ম্যানচেস্টার সিটি এই টাইটেল রেসে যদি দিন শেষে এগিয়ে যায়, তাহলে তাতে এর্লিং হল্যান্ডের অবদান থাকবে আমরা জানি, কিন্তু রায়ান চেরকির ওই অবদানটা তো বোধহয় গার্দিওলার দরকার হবে। অবশ্যই দরকার হবে। আর যদি নভেম্বর থেকে হিসেব করেন, রায়ান চেরকির গোল ইনভলভমেন্ট ওই খাতায় প্রিমিয়ার লিগে শুধুমাত্র এর্লিং হালান্ড আর ব্রুনো ফার্নান্দেস তার উপরে, মানে প্রিমিয়ার লিগের একেবারে টপ দুটো প্লেয়ার। তারপরে রায়ান চেরকি নভেম্বরের থেকে মাঝখানে যে ইনজুরি পিরিয়ডটা তিনি কাটিয়ে উঠলেন, এরপরে তিনি একেবারে পুরোপুরি ম্যানচেস্টার সিটিতে সিস্টেমে একেবারে ফিট হয়ে গেছে, পুরো মানে সিস্টেমের প্লেয়ার, তাই না? মানে পারফেক্ট সিস্টেম, সব কিছু মিলিয়ে চেরকি মুগ্ধ করছেন আমাদেরকে, যেমন মুগ্ধ করছেন আমার মনে হয় প্রিমিয়ার লিগ ফ্যানরা বহুদিন বাদে এমন একজন প্লেয়ার পেয়েছেন যাকে আপনি চোখে দেখে আনন্দ পেতে পারেন। মানে এরকম ব্যাপার তো খুব ঘটে না যে একজন ফুটবলারকে দেখে আপনার খুব ভালো লাগে, মানে অহেতুক কারণে ভালো লাগে। সে আপনার অপোনেন্ট হতে পারে, প্রতিপক্ষ হতে পারে, কিন্তু তার খেলা আপনি এনজয় করেন। স্পেশালি আজকালকার যুগে এসে যখন প্রত্যেকটা প্লেয়ারের উপর একটা দায়িত্ব অর্পণ করা থাকে যে তোমাকে একই সঙ্গে ডিফেন্ডিং করতে হবে, সেই সময় অনেক সময় খেলার ন্যাচারাল ভাইবগুলো হারিয়ে যায়, ওই প্লেয়ারটা অনেক সময় একটু করে কম্প্রোমাইজ করতে হয়। কিন্তু রায়ান চেরকির বেলায় ব্যাপারটা এখনও সেরকম ঘটে নাই। তাকে আপনি যখন খেলতে দেখেন, তার পায়ে যখন বল থাকে, আমার মনে হয় ওইটা একটা উপভোগ করার মতো ব্যাপার হয়ে দাঁড়ায়। আর রায়ান চেরকি যদি এই উপভোগের মন্ত্রটা আসলেই জিয়ে রাখতে পারেন, তাহলে এই ম্যাচটা সিটিতে তার দেওয়ার আসলে অনেক কিছু আছে। একেবারে মানে 17 ম্যাচে 19 গোল করা হালান্ড নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে একটা শট অন টার্গেট নিতে পারেন নাই।
ফিল ফোডেনও একটা দুটো শট নিয়েছিলেন, ভালো ভালো গোলকিপার ভালো একটা সেভ দিয়েছেন। সেখানে মনে হচ্ছিল যে ম্যানচেস্টার সিটি পয়েন্টটা ড্রপ করবেই হয়তো এই ম্যাচটাতে। নটিংহ্যাম ফরেস্টে গিয়ে সনডাইচের টিম, আপনি খুব সহজে পয়েন্ট বের করতে পারবেন না, খুব স্বাভাবিক। ইগোর জেসুস খুব ভালো পারফর্ম করেছেন ওদের সেন্টার ফরওয়ার্ড পজিশনে, যেহেতু ক্রিস উড নাই লম্বা সময় ইনজুরিতে। সেইখান থেকে এই ধরনের পয়েন্ট বের করে আনা, ব্রায়ান চেরকি এই ধরনের মানে পারফরমেন্স, মানে ইটস এ স্টেটমেন্ট যে উই আর কামিং, মানে আমরা হান্টে আছি, মানে ম্যানচেস্টার সিটি হান্ট করছে, তারা করে বেড়াচ্ছে আর্সেনালকে রীতিমতো। আর পেপ গার্দিওলা কি বলছেন? পেপ গার্দিওলা বলছেন যে এই ম্যাচ যদি আমি আগের 10 বার খেলতাম, 10 বারে 10 বারই আমি হারতাম, কিন্তু এইবার আমি জিতেছি। এইটা আমার দলের স্ট্রেংথের কথা বলে যে উই আর রিয়েলি রিয়েলি ব্যাক। কারণ তার কাছে এখন সেই অস্ত্রগুলো আছে যেগুলো দিয়ে তিনি ম্যাচ বের করতে পারেন। সেই অস্ত্র হয়তো অস্ত্রগুলোর ভেতরে একজন হয়তো রায়ান চেরকি, নট গানার্স, অস্ত্র তার কাছে আছে, কিন্তু বিভিন্ন টাইপের অস্ত্র। পেপ গার্দিওলা আসছেন এবং দেখা যাক শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটি আর্সেনালকে টপকে যেতে পারে কিনা, তবে সেই দেখার অপেক্ষায় আমরা থাকছি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.